সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান, জড়িতদের ছাড় না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ৩ দিন আটকে থাকার পর সেন্ট মার্টিন থেকে ফিরেছেন ৩ শতাধিক পর্যটক। নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে চলাচলকারী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। অবৈধভাবে বালু উত্তোলনের মারাত্মক প্রভাব পড়েছে সিলেটে। পাড় ভেঙে খাল পরিণত হয়েছে নদীতে, নিঃস্ব বহু মানুষ। বালু খেকোদের দমনের আশ্বাস প্রশাসনের। এবং দীর্ঘ 18 মাস পর ক্লাসে ফিরলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেশন জট কমাতে ছুটির দিনেও পাঠদানের পরিকল্পনা। বাংলার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। স্বাধীনভাবে সবাই ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না। আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি বলেন, জিয়াউর রহমান কেবল বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা সদস্যকেও নির্যাতন ও হত্যা করেছেন। এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে। আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ৭৫-এর পর বাংলাদেশে ১৯টা কু হয়েছে। আমি জানি বিএনপির অনেক নেতা বা বিএনপিতে আগে ছিল, তারা অনেকে দাবি করে যে জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনী খুব নাকি ডিসিপ্লিন ছিল। সে তো শুধু জাতির পিতার হত্যার সঙ্গে যে জড়িত তা নয়, সে তো হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছে। এদিকে রাজধানীর বাইরেও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়েও জানানো হয় দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার দাবি। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তির শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা থেকে হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করার জোরালো দাবি জানানো হয়। দেশের উন্নয়ন এবং অগ্রগতি ব্যাহত করার জন্য যারা অশুভ কাজ করতেছে তাদের বিরুদ্ধে এক হয়ে এটার প্রতিবাদ করুন। আমরা সবাই সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে নিতে চাই বাংলাদেশটিকে। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মঠ, মন্দির, আশ্রম সহ বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে চট্টগ্রামেও শোভাযাত্রা বের করে মহানগর আওয়ামী লীগ। এই সময় নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো এবারও সব ধরনের সহিংসতা শক্ত হাতে প্রতিহত করবে আওয়ামী লীগ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সম্প্রীতি সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। সম্প্রীতি কোনোভাবে যাতে বিনষ্ট না হয় সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচি। আমরা শান্তি ও সাম্যের অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গেই চলবে। আমাদের কোনো একটা অংশের যদি উপরে কোনো আঘাত আসে সেটি আমরা মেনে নেব না। হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুরেও সম্প্রীতি সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এই সময় শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি বলেন, ৭১ এবং ৭৫-এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, সরকারকে তার সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জড়ো হন ছাত্র মৈত্রী জেলা শাখার নেতাকর্মীরা। সম্প্রীতির দেশে যারা অশান্তি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে প্রতিবাদী নাচ, আবৃত্তি ও চিত্রকর্ম প্রদর্শন হয়। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা রোধে শোভাযাত্রা, মানববন্ধন সহ নানা কর্মসূচি করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। এ সময় ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের প্রকৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান সচিব। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনীর পর সহিংসতা ছড়িয়েছে রংপুর সহ বহু জায়গায়। এর মধ্যে সক্রিয় হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। আটক, গ্রেপ্তার হয়েছে অনেক। তবে মূল দুষ্কৃতিকারী কারা এখনো উন্মোচিত হয়নি সেই রহস্য। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় ঠাঁই পায় বিষয়টি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। পাশাপাশি একটা পরিষ্কার একটু জনগণকে একটু করতে হবে যে রিপারকেশন করা যাবে না, রিয়াকশন করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার পাশাপাশি ধর্মীয় নেতাদের এ ব্যাপারে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। এটি ইসলাম ডাজ নট পারমিট। দেশের সাম্প্রতিক সবগুলো সহিংসতার ঘটনায় দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের ব্যাপারে সরকারের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার ইঙ্গিত দেন মন্ত্রিপরিষদ সচিব। কুমিল্লার বিষয়ে আমার ধারণা যে খুব কুইকলি একটা ফাইন্ড আউট হবে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পীরগঞ্জের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দুপুরে পীরগঞ্জের মাঝিপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ২৮টি বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বটেরহাট দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার ও প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ লাখ টাকা এবং ১০০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন স্পিকার। নাশকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ করার মতো সাহস তারা কোথা থেকে পায়? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন এবং এই বিষয়টির প্রতি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং মনোযোগ দিতে হবে। ২৮টি বাড়ি আমরা পুনর্নির্মাণ করে দেব। জেলে ভাইদের, যে মৎস্যজীবী ভাইরা তাদের যে ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যে, সেক্ষেত্রেও আমরা আর্থিক অনুদান দিয়ে তাদেরকে সহায়তা করব। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩ দিন আটকে থাকার পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরেছেন ৩ শতাধিক পর্যটক। দুপুরে তারা টেকনাফে পৌঁছান। আটকে পড়া পর্যটকরা অবৈধভাবে ছোট ছোট নৌযানে করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। অবৈধ নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া কেটেছে, তাই ৩ দিন ধরে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকরা দ্বীপ ছেড়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় সেন্ট মার্টিন জেটি থেকে কাঠের ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা হন তারা। গেল কদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে আটকা পড়ে ৩ শতাধিক পর্যটক। তারা সবাই ট্রলারে করেই সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছিলেন। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে এখনও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হলেও কাঠের ট্রলার ও স্পিড বোটে করে কিছু কিছু পর্যটক ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে যান। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা দ্বীপে আটকা পড়েছিলেন তারাই নিজ উদ্যোগে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। ৩ দিন আমরা বন্দী ছিলাম সেন্ট মার্টিনে। আবহাওয়ার কাছে নথি স্বীকার করেছিলাম, তাও এখন যদি ফিরতে পারছি জেনে ভালো লাগছে। নির্দিষ্ট পরিমাণ যে যাত্রী নেওয়ার কথা তার চেয়ে অধিক যাত্রী এখানে ট্রলারে বহন করা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মঙ্গলবার সকালে ট্রলার চলাচলের অনুমতি দেয় প্রশাসন। এরপর 10টি ট্রলারে করে পর্যটকরা নিরাপদে টেকনাফ ফিরেছেন। 10টা ট্রলারের মাধ্যমে 215 জন মতো পর্যটক ভাইরা এখানে টেকনাফে ভালো মতো পৌঁছে গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী অবৈধ নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য যে অবৈধভাবে যেসব নৌযান চলাচল করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা তাদেরকে জানিয়েছি এর আগে এবং তাদের চলাচল বন্ধ আছে।
যদি কেউ অবৈধভাবে চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন মৌসুমে টেকনাফ সেন্ট মার্টিন রুটে 5 মাস ধরে যাতায়াত করে 60টির বেশি পর্যটকবাহী জাহাজ। তবে এই নৌ রুটে এখনও জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বৈরী আবহাওয়ার জন্য পটুয়াখালীর কুয়াকাটা এবং পায়রা বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল। জেলায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নোঙর করতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পাড় ভেঙে খাল পরিণত হয়েছে নদীতে। বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কারণে নিঃস্ব হচ্ছেন পাড়ের বাসিন্দারা। পুলিশ বলছে, প্রশাসনের নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর জেলা প্রশাসক বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোরভাবে দমন করা হবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। নদীর একুল ভাঙে অকুল গড়ে। প্রকৃতির এই নিয়মের বাইরেও মানব সৃষ্ট প্রকৃতির বিরুদ্ধচারণে নদী ক্ষেপে ওঠে। এমনই এক মানব সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন সিলেটের সদর উপজেলার চেঙ্গের খালের দক্ষিণ পাড়ের জমির মালিকেরা। অবৈধভাবে ড্রেজিং দিয়ে খাল থেকে বালু উত্তোলনের ফলে একরের পর একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে জায়গা ছিল প্রায় 27 কেয়ারের মতো জায়গা, তখন ওনারা বালু উত্তোলন করতে করতে প্রায় এখন 12 কেয়ার জায়গা আছে। আমাদের খামার বাড়ির সংলগ্ন বালু উত্তোলনের ফলে আমাদের খামার বাড়ির অর্ধেক জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আবেদন নিবেদন করেও স্থানীয় থানা কিংবা প্রশাসনের অসহযোগিতার কথা জানান ভুক্তভোগীরা। আর এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও বালু খেকোদের অপতৎপরতায় অসহায়ত্ব প্রকাশ করেন। এই চেঙ্গের খালটাকে এখন নদীতে তারা পরিণত করছে। প্রশাসন এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবৈধ বালু উত্তোলনটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়, এই জন্য আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে। বালু উত্তোলনকারীরা তফসিল বহির্ভূত এলাকা থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করছে স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো অফেন্স করে থাকে, অর্থাৎ নিয়মিতভাবে সীমানা অতিক্রম করে সীমানা বাড়িতে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, ভবিষ্যতে আমরা নেব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এসএমপির জালালাবাদ ও এয়ারপোর্ট থানার কান্দিগাঁও ও খাদিমনগর ইউনিয়নের নদীর পাড়ের কয়েক কিলোমিটার বসতভিটা ও জমি নদী গর্ভে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। দেখা দিয়েছে বিভিন্ন স্থাপনায় মারাত্মক ফাটল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঝিনাইদহে নিখোঁজের 8 দিন পর ইজি বাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলার রাকরা গ্রামের মাঠে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশটি সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ইকরামুল বলে শনাক্ত করেন স্বজনরা। তাদের দাবি, গত 12 অক্টোবর বাড়ি থেকে ইজি বাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক ইকরামুল। চেক জালিয়াতির মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডের 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতিবেদন দিতে আরও 3 দিন সময় চেয়েছে শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, প্রধান অভিযুক্ত হিসাব সহকারী আব্দুস সালামের বক্তব্য নিতে না পারায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সচিব সহ 5 জনের নামে মামলা করলেও তাদের তদন্তে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে দুদক বলছে, শিগগিরই তারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। সেক্ষেত্রে আসামির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক। দীর্ঘ 18 মাস পর শ্রেণীকক্ষে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় উচ্ছ্বসিত তারা। এদিকে দ্রুত সেশন জট কমাতে বন্ধের দিনও ক্লাস পরীক্ষা নেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ 18 মাস পর প্রাণ ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবারও শুরু হয়েছে ক্লাস। পুরো ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর।
মঙ্গলবার সকালে শাটল ট্রেনে চড়ে শিক্ষার্থীরা আসেন ক্যাম্পাসে। প্রায় 1.5 বছরের বেশি সময় পর প্রথম দিন বাংলা বিভাগের 2য় বর্ষের ক্লাস হয়। বেশিরভাগ বিভাগে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান থাকায় প্রথম দিন ক্লাস অনুষ্ঠিত হয়নি। সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকদিন পরে আমি ক্যাম্পাসে আসছি, তাও আবার ট্রেনে আসছি। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগতেছে। ক্যাম্পাসে আসলে সবার সাথে দেখা হচ্ছে, পরিচিত হচ্ছে, ভালো লাগতেছে। ফার্স্ট ইয়ারে তো 2 মাস মতো ক্লাস করতে পারছি, অত পরিচিত হয় নাই। ভর্তির পর 1-1.5 মাস ক্লাস করছি, তারপরে তো আর ক্লাস হয় না ঠিক মতো, যার কারণে আসলে অনেক বড় একটা সেশন জট আমাদের। অনেক সেমিস্টার বাদ পড়ে গেছে এখনো পর্যন্ত, তো আশা করি ওনারা ভালো প্ল্যানিং করবে। এদিকে দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পেয়ে খুশি শিক্ষকরাও। সুদীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম কখন ক্লাসে ফিরব, শিক্ষার্থীরা অপেক্ষা করছিল, সেটি আজকের অবসান হলো 18 মাস পর। কর্মকর্তা কর্মচারী সবাই খুব খুশি যে নিজেদের বিশ্ববিদ্যালয়ে এখানে প্রগতির চর্চা হবে, ছাত্রছাত্রীদের পদচারণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার আগের মতো মুখরিত হবে। সেশন জট কমাতে বন্ধের দিনগুলোতে বাড়তি ক্লাস নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবারটাকে আমরা বন্ধ না করে খোলা রাখার মাধ্যমে আমাদের যে সেশন জট যেটা হওয়ার সম্ভাবনা থাকবে সেটা যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 60% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। করোনা মহামারীর কারণে গেল বছরের 23 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাইল ইলিশ রক্ষায় পদ্মা ও মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এবং তার আশেপাশের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালায় নৌপুলিশ। জব্দ করা হয় 300 কেজি ইলিশ, মাছ ধরার 19টি নৌকা এবং 1,30,00,000 মিটার জাল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক করা হয় 26 জেলেকে। এদিকে পটুয়াখালীতে আটক করা হয়েছে 8 জেলেকে। তবে জেলার 1 লাখের বেশি জেলের মধ্যে 63,800 জেলে ভিজিএফের চাল পাচ্ছেন না বলে অভিযোগ করেন বঞ্চিতরা। নাটোরে কেজিতে 6 টাকা কমেছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুফল বলছেন ব্যবসায়ীরা। আলমামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে নাটোরের হাট বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। এতে 35 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয় 58 থেকে 60 টাকায়। চলতি সপ্তাহ থেকে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। 48 থেকে 50 টাকা পার কেজি এই দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, তবে সরবরাহ বাজারে থাকার কারণে এই দাম আরও কমতে পারে বলে আমরা মনে করতেছি। চলতি বছর উৎপাদন খরচ বৃদ্ধি হওয়ায় সরকার নির্ধারিত দাম না পেয়ে লোকসান গুনেছেন বলে দাবি কৃষকদের। 45 টাকার কেজির নিচে পেঁয়াজের দাম আসলে আমাদের 1 টাকা লাভ হবে না। কীটনাশকের দাম বেশি, কাজের মজুরের দাম বেশি, এভাবে পেঁচলে লাভ হবে না। গত বছর নাটোর জেলায় 62,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার উৎপাদন হয়েছে 80,000 মেট্রিক টনের মতো। সময় সংবাদ, নাটোর। দীর্ঘ 4 বছর বন্ধ থাকার পর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের 3 নম্বর পাম্প পরীক্ষামূলকভাবে আবারও চালু করল কর্তৃপক্ষ। কিন্তু বিদেশি নয়, দেশি প্রকৌশলীরাই স্বল্প খরচে অকেজো পাম্পটি সচল করেছেন। পাম্পটি চালু হওয়ায় খুশি কৃষকরা। কুষ্টিয়া থেকে SM রাশেদের তথ্য ও বাবুল হোসেনের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 19 এপ্রিল জেকে প্রকল্পের 3 নম্বর পাম্পটি অকেজো হয়ে যায়। গত 4 বছর ধরে 2টি পাম্প দিয়েই সেচ কাজ সচল রেখেছিল জিকে কর্তৃপক্ষ। পরবর্তীতে পাম্পটি মেরামতের জন্য জাপানি ইবারা কোম্পানি 17 কোটি টাকা দাবি করে। এই নিয়ে পানি উন্নয়ন বোর্ড শিল্প মন্ত্রণালয়ের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রকে পরামর্শক নিয়োগ দেয়। পরে 2020 সালের 6 ফেব্রুয়ারি দেশি প্রতিষ্ঠান অটোকন ইঞ্জিনিয়ারিংকে 3 নম্বর পাম্প মেরামতের জন্য 3,71 লাখ টাকায় চুক্তি সম্পাদন করে বিটাক। নিজেদের মেধা দিয়ে 3 নম্বর পাম্পটি পরীক্ষামূলক সচল করতে সক্ষম হন দেশি প্রকৌশলীরা। 2টি পাম্পের মাধ্যমে আমাদের যে 4টা ডিস্ট্রিক্ট আছে, 4টা ডিস্ট্রিক্টে আমরা সর্বোচ্চ পরিমাণ পানি সরবরাহ করতে পারবো, যার ফলে কৃষকরা আমাদের যে ইরিগেশন উৎপন্ন হচ্ছে এটা তারা ব্যাপক সুবিধা পাবে। এদিকে পাম্পটি চালু হয় দারুণ উচ্ছ্বাসিত কৃষকেরা। নিজেদের চাহিদা মতো সেচের পানি যেমন পাবেন, তেমনি স্বল্প খরচে অধিক ফসল ফলাতে পারবেন তারা। দিকের পাম্প খারাপ ছিল, এখন
পাম্প ভালো হয়েছে। পানি আসলে পারে আমাদের বোরিংয়ের চাইয়ে অনেক খরচা কম, তাতে ধানের ফলন বেশি হবে, আমাদের খরচও বাঁচবে। জিকে সেচ পাম্প অফিসের তথ্য মতে প্রতিটি পাম্প সেকেন্ডে 1300 কিউসেক পানি পদ্মা নদী থেকে উত্তোলন করে সেচ খালে দিতে পারে। সময় সংবাদ, কুষ্টিয়া। গোপালগঞ্জে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় দুপুরে সদর উপজেলার টেকেরহাট এলাকা থেকে মাছ কিনে নসিমনে করে নিজামকান্দি যাচ্ছিলেন 3 মাছ ব্যবসায়ী। পথে ফকিরকান্দি গ্রামের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। আহত লিমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে শোভাযাত্রা বের করা হয়েছে। দুপুরে নগরীর সুবহানীঘাট হজরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এ সময় রং বেরঙের ফেস্টুনে বর্ণিল হয়ে ওঠে শোভাযাত্রাটি। প্ল্যাকার্ড হাতে শিশু ও মুসল্লিরা ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানায়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুবহানীঘাটে হাজী নিয়াব আলী মসজিদে গিয়ে শেষ হয়। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান, জড়িতদের ছাড় না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং 3 দিন আটকে থাকার পর সেন্ট মার্টিন থেকে ফিরেছেন 3 শতাধিক পর্যটক। নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে চলাচলকারী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।